লাহোর সহ 9টি শহরে ভারতের ড্রোন হামলা। পাকিস্তানি গোলাবর্ষণে এক সেনা সহ 13 ভারতীয় নিহত। সংঘাতে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাবের শঙ্কা বিশ্লেষকদের। হত্যা মামলা মাথায় নিয়ে চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পালাতে দেওয়ার অভিযোগ তুলে সরকারের সমালোচনা সার্জিসের। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা। একই পরিবারের 3 জন সহ 5 জন নিহত। বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি হিসেবে দেখতে চায় সরকার। চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে $3 বিলিয়ন বিদেশি বিনিয়োগের আশা বিডা চেয়ারম্যানের। দেখছিলেন ক্রাউন সেভেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই পাক ভারত সংঘাত প্রসঙ্গ। টানটান সামরিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের লাহোর সহ 9টি শহরে দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ভারত। 12টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। আর কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের ব্যাপক গোলাবর্ষণে ভারতের এক সেনা সদস্য সহ নিহত হয়েছে অন্তত 13 জন। পাঞ্জাব প্রদেশের রাজধানী ওয়ালটন বিমানবন্দরের কাছে গোপালনগর এবং নাসিরাবাদ এলাকায় একাধিক বিস্ফোরণ হয়েছে। বুধবার রাতে একই হামলার পরপরই পাকিস্তানের আইন শৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। এছাড়াও কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সৈন্যদের মধ্যে সারা রাত ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। হালকা অস্ত্রের পাশাপাশি পাল্টাপাল্টি কামানের গোলাবর্ষণের তথ্য নিশ্চিত করেছে ভারতের সেনাবাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নিহতদের প্রতিটি রক্তবিন্দুর বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাকিস্তানের ভেতরে চালানো ভারতের ঝটিকা আক্রমণ অপারেশন সিঁদুরের দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে সংঘাত নিয়ে আলোচনার জন্য আজ সর্বদলীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ছাড়াও বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এই কঠিন পরিস্থিতিতে দেশবাসীকে একজোট থাকতে আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক নেতাদের অভিযানের উদ্দেশ্য, কৌশলগত এবং নিরাপত্তা প্রভাব এবং প্রতিশোধমূলক পদক্ষেপের ক্ষেত্রে ভারতের প্রস্তুতি কেমন, এসব বিষয়ে আলোচনা হচ্ছে এই বৈঠকে। ভারত পাকিস্তান সংঘাতে দেশ দুটি শুধু নয়, বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতির উপরও বিশাল প্রভাব ফেলবে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। আকাশ ও সমুদ্র পথে পণ্য আমদানি রফতানি ব্যাহত হলে দেশের দ্রব্যমূল্য বাড়বে। এই মুহূর্তে বাংলাদেশের দিকে সামরিক ঝুঁকি না থাকলেও নিজেদের নিরাপত্তার স্বার্থে প্রস্তুতি রাখতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই পাল্টাপাল্টি পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত পাকিস্তান। এসব পদক্ষেপের জেরে দুদেশের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। সিন্ধু পানি চুক্তি স্থগিত, বাণিজ্য জাহাজ চলাচল বন্ধ, এসবই থেমে থাকেনি। শেষ পর্যন্ত সরাসরি হামলা পাল্টা হামলায় জড়িয়েছে দুই দেশ। এমন অবস্থায় দক্ষিণ এশিয়া সহ সারা বিশ্বেই এর ক্ষতিকর প্রভাব পড়বে এমন আশঙ্কা করছেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ আশা করেন, বড় আকারে যুদ্ধে জড়াবে না পাক ভারত। পুরোপুরি যুদ্ধ শুরু হলে আকাশ ও সমুদ্র পথে বাণিজ্য ব্যাহত হবে। নিরাপত্তা বিশ্লেষক আবু রুস্তের মতে, ভারত পাকিস্তান যতটা ক্ষতিগ্রস্ত হবে তার চেয়েও বাংলাদেশ সহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর প্রভাব পড়বে। বাংলাদেশে কিছু না কিছু পড়বে, আপনার অর্থনৈতিকভাবে পড়বে, এই যে আপনার যাতায়াত কিছুটা ব্যাহত হবে, পণ্য রপ্তানিতে কিছু দীর্ঘসূত্রতা হবে। এটা শুধু আমাদের দেশের জন্য না, দক্ষিণ এশিয়া পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া বা এই জায়গা দিয়ে যে এই আমাদের মালাক্কা থেকে বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগরে যে চলাফেরা করে, এগুলোতে একটু ইম্প্যাক্ট হবে। বাংলাদেশের অর্থনীতি মূলত এক্সপোর্ট আর ইম্পোর্টের উপরে নির্ভরশীল, তাই না? আমরা অনেক কিছু ইম্পোর্ট করি, সেটাকে প্রসেস করে আমরা এক্সপোর্ট করি। এখন সেই জায়গায় যদি সেটা যদি বিঘ্নিত হয় কোনো একটা ব্যাপারে, বড় যুদ্ধ হলে তো বিঘ্নিত হবেই। এই ছোটোর মধ্যেই বেশ কিছু এয়ারলাইনের অবস্থা এদিক সেদিক হয়েছে, তো এটার ইম্প্যাক্ট তো পড়বেই, কস্ট বেড়ে যাবে। তাদের মতে, পাক ভারত যুদ্ধে উস্কানির বক্তব্য না দেয়া, একই সাথে ভারতের দিককার যে কোনো উস্কানির জবাবে সেনাবাহিনীর প্রস্তুতি থাকাটা জরুরি বলেও মনে করেন তারা। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা যেন কোনো ফাঁদে পা না দিই, আর হচ্ছে আমরা যেন কোনো উগ্র চিন্তা ভাবনা না করি আমাদের দেশ থেকে। যেমন ধরেন কিছু কিছু ক্ষেত্রে থেকে বলা হয় যে আমরা ওদের উত্তর পূর্ব ভারত দখল করব, আমরা ওদের চিকেন নেক দখল করব। আমাদের এই ধরনের খেলো কথাবার্তাগুলো মনে হয় বলাটা ঠিক না। বাংলাদেশ আমি মনে করি না যে কোনো দেশের পক্ষে
কথা বলবে, কারণ এটা আমাদের বিষয়ও না, এটা তাদের, ভারত আর পাকিস্তান যেমন দুটোই বড় প্যাশনেট ব্যাপার। এখানে একটা সাবধানতা থাকা দরকার, কারণ আমাদের সময় আমরা দেখেছি অনেক সময় আমাদের পলিসি মেকার্সের অনেকজন আছে যারা অনেক কিছু বলে ফেলেন বা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেন, তাহলে কিন্তু একটা ক্ষতি হওয়ারই সম্ভাবনা বেশি। সংকট ঠেকাতে প্রভাবশালী দেশগুলো ভূমিকা রাখতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে সিলেট গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ দখল নিতে পারেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খাসিয়া হাওর এলাকায় একটি ফাঁকা জায়গাকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করছিলেন তারা। সম্প্রতি বিএসএফ এর কয়েকজন সদস্য ভারতীয় একটি পিলার মাঠের ভেতরে আনার চেষ্টা করে। এ বিষয়ে সকালে দুই দেশের জরিপ দল সেখানে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে বাধা দেয় স্থানীয়রা। পরে বিজিবির হস্তক্ষেপে পিছু হটতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষীরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতকে ঘিরে সাতক্ষীরার সীমান্তে বিজিবির টহল জোরদারের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সীমান্তবাসীর মাঝে। ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান গাজী ইসরাইল হোসেন জানান, সীমান্তে বিএসএফ সদস্যদের টহল বেড়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের 9 মাস পর বুধবার মধ্যরাতে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে, তবে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা না থাকায় চিকিৎসার জন্য তাকে যেতে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বুধবার দিবাগত রাত 3টা 5 মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আব্দুল হামিদের দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়। মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনার। আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় 2013 থেকে 2023 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ ত্যাগ করতে দেয়াটা সরকারের ব্যর্থতা। ভারত পাকিস্তান যুদ্ধকে ইস্যু বানিয়ে পুশ ইন করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিকালে পঞ্চগড়ের অচুয়ারী উপজেলার 12 আউলিয়ার মেলা পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সার্জিস আরও বলেন, জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়া মানবিক করিডোর দিয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিতে পারে না। প্রতিবেশী দেশ হিসেবে ভারত পাকিস্তান যুদ্ধ হলে তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন এনসিপির এই নেতা। মিথ্যা মামলা দিয়ে লাখ লাখ টাকার বাণিজ্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, আওয়ামী লীগের মতো বর্তমানে কিছু রাজনৈতিক নেতা এসব মামলা করছেন, কিছু পুলিশও তাদের সহযোগিতা করছে। ফ্যাসিস্টের সহযোগী নন বা অপকর্মের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী যারা দল ছেড়েছেন তারা বিএনপিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। রিজভী বলেন, যারা আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট পছন্দ না করে আওয়ামী লীগ ছেড়েছেন, তারা চাইলে বিএনপিতে আসতে পারবেন। যারা প্রাথমিক সদস্য হবেন তাদের ফর্ম পূরণ করতে হবে। আগামী 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হবেন কিনা সেই বিষয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রুহুল কবির রিজভী। যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করেনি, তারা আসতে পারবে না। কেন? যাচাই বাছাই তো নিশ্চয়ই থাকতে হবে, কারণ কোনো দোসররা এলাকায় সন্ত্রাসী করেছে, জমি দখল করেছে, টাকা পাচার করেছে, তারা তো নানাভাবেই ঢুকে পড়ার চেষ্টা করবে। শক্তভাবে তাদেরকে ফ্রেশ মানুষ এরা যাতে আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায়। মুন্সিগঞ্জের সিরাজদি খানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় একই পরিবারের 3 জন সহ নিহত হয়েছেন 5 জন। দুর্ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছে। নিমতলা তালুকদার পাম্পের সামনে বেলা 12:30টায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের
চাকা পাংচার হয়ে গেলে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ওই পাম্পের সামনে অ্যাম্বুলেন্সটি চাকা বদলানোর জন্য থামানো ছিল। সে সময় পেছন থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের যাত্রীবাহী একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হয় এক নারী। এ সময় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় 4 জনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাহতরা মাইক্রোবাসের পেছনে দাঁড়িয়েছিল আর সে সময়ই দ্রুতগতির বাসটি তাদের চাপা দেয়। এদিকে চুয়াডাঙ্গার দামুর হুদার কার্পাসডাঙ্গা এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন এক নারী। আটক করা হয়েছে মোটরসাইকেল চালক হৃদয় আলীকে। জব্দ করা হয়েছে মোটরসাইকেলটি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি হিসেবে দেখতে চায় অন্তর্বর্তী সরকার। আগামী 3 থেকে 5 বছরের মধ্যে চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে $3 বিলিয়ন বিদেশি বিনিয়োগ আসবে বলে আশা করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডের চেয়ারম্যান আশিক চৌধুরী। দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে বন্দর বিষয়ে মত বিনিময় সভায় তারা এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা চান চট্টগ্রাম বন্দর হবে দক্ষিণ এশিয়ার প্রধান বন্দর। বাংলাদেশ ছাড়াও এই অঞ্চলের বিভিন্ন দেশের 40 কোটি মানুষ যাতে চট্টগ্রাম বন্দর সার্ভ করতে পারে, সে কারণে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছে সরকার। বিদেশি বিনিয়োগ টানতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য বিশ্বের স্বনামধন্য পোর্ট অপারেটর নিয়োগের বিষয়েও সেপ্টেম্বর চুক্তি হবে বলে জানান প্রেস সচিব। বলেন, চট্টগ্রাম বন্দরকে ঘিরে নানা অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। দেশের স্বার্থহানি হয় এমন কিছু এই সরকার করবে না বলেও জানান তিনি। একই অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা যত বাড়বে বিদেশি বিনিয়োগ তত বেশি আসবে। বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির উপরও গুরুত্ব আরোপ করেন বিডার চেয়ারম্যান। আমাদের পপুলেশনটা একটা ইউনিক টাইমের ভিতর দিয়ে যাচ্ছে। আগামী 10, 15, 20 বছর আমরা যদি তাদেরকে ঠিকভাবে কর্মসংস্থান, তাদের নিজেদের ব্যবসার ব্যবস্থা করে দিতে পারি তাহলে দেশ একদিকে যাবে, আর যদি করে দিতে না পারি তাহলে দেশ আরেকটা এক্সট্রিম ডিরেকশনে চলে যাবে। ট্রু এফডিআই যেটাকে আমরা বলি যে ইকুইটি ইনজেকশন, সেই নাম্বারটা কিন্তু $1 বিলিয়ন নিচে প্রতি বছর। তো বছরে আমরা করি হচ্ছে $700-800 মিলিয়ন ইন এ ইয়ার। তো সেইখানে আমি $3 বিলিয়ন শুধু ইনভেস্টমেন্ট শুধু দেখতে পাচ্ছি পোর্টে। প্রফেসর ইউনূসের মহাপ্রাণ, উনি চান বাংলাদেশকে উনি গ্লোবাল ফ্যাক্টরি বানাবেন। এটা ওনার একমাত্র, ওনার খুবই এটা ওনার কথা হচ্ছে যে এটা করতেই হবে আমাদেরকে, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। এবং এটাকে উনি যত দ্রুত ওয়ার্ল্ডের যারা লার্জেস্ট পোর্ট অপারেটর তাদের সাথে আমরা কিভাবে একটা চুক্তি করে কিভাবে তারা যাতে বাংলাদেশ এটাকে আরও এফিসিয়েন্সি লেভেলটাকে এমন জায়গায় নিয়ে যায় যাতে আমরা সবাই বেনিফিটেড হই। নানা অনিয়মের অভিযোগ নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় অর্ধশত ইট ভাটার বিরুদ্ধে। পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য, নদীর জমি দখল, কৃষি জমির টপ সয়েল ব্যবহার, বনের মাটি ও কাঠ চুরি সহ নানা অভিযোগ স্থানীয়দের। অবৈধ এসব ভাটা বন্ধে কর্তৃপক্ষের পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ তারা। পরিবেশের ওপরও পড়ছে বিরূপ প্রভাব। রূপগঞ্জ প্রতিনিধি খলিল শিকদারে পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের উত্তর রূপগঞ্জে ফসলি জমিতেই গড়ে উঠেছে 25টি ইটভাটা। কোনোটারই নেই অনুমোদন। চরম দুর্ভোগে কৃষকরা। মালিকরা প্রভাবশালী হওয়ায় মুখ খুলতেও তারা ভয় পান। জমির মাটি জোর করে ভয় দেখিয়ে সন্ত্রাসীরা দিয়ে নিয়ে যাচ্ছে অবৈধ ইটের ভাটায়। সন্ত্রাসীদের ভয়ে কেউ কিচ্ছু বলতে পারে না। জমির মাটি না থাকলে আমরা কি করে খাবো? ধান চাষ করি, ভালোভাবে ধান হয়, ধান আমরা খাই, পরে জোর করে করতেছে, আমরা না করলেও আমাকে মায়ের দর করবো, এই হুমকি দেওয়ায়। ভাটাগুলোতে পোড়ানো হচ্ছে কাঠ, এতে উজাড় হচ্ছে বন, দূষিত হচ্ছে পরিবেশ। স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন নানা রোগে, নষ্ট হচ্ছে গাছগাছালি। স্থানীয়দের অভিযোগ, এসব অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের তেমন পদক্ষেপ নেই। পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তা ও রাজনৈতিকভাবে ক্ষমতাধরদের যোগসাজশে চলছে এসব ভাটা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা জানাই দিই যে এখান থেকে মাটি কাটা হচ্ছে, মাটি কাটা বন্ধ করি। যে তারপরে বন বিভাগ কিছুদিন আগে তাদের বিরুদ্ধে মামলাও করছে। যদিও বড় অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
তো অবৈধভাবে যারা টপ সয়েল কাটছিলেন আমরা কিন্তু অনেকগুলো মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে জরিমানা করেছি। পরিবর্তিত পরিস্থিতি আমাদের সক্ষমতারও কিছুটা অভাব রয়েছে। তো সব মিলিয়ে আমরা চেষ্টা করছি যে আমাদের আইনের সর্বোচ্চটা প্রয়োগ করে পরিবেশটাকে সুন্দর রাখার জন্য। নগরায়নে ব্যাপক চাহিদা থাকা এই নির্মাণ সামগ্রীর মান ও পরিবেশ বান্ধব ভাটা স্থাপনের দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন আজ। দিনটি উদযাপনে কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি ও শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত ও নাটক প্রদর্শনী। বসেছে গ্রামীণ মেলা। বৃহস্পতিবার সকাল 10:30টায় 3 দিন ব্যাপী জাতীয় অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নকিব মোহাম্মদ নাসরুল্লাহ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিক, ভাষা বিজ্ঞানী অধ্যাপক মনসুর মুসা, কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বক্তব্য রাখেন। এর আগে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের কণ্ঠে জাতীয় ও রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এবারের আয়োজনে কুঠিবাড়ির মূল মঞ্চে প্রতিদিনই আলোচনা সভার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও রবীন্দ্রনাথের লেখা নাটক পরিবেশন করা হবে। এই উপলক্ষে কুঠিবাড়ি চত্বরে বসেছে বিশাল গ্রামীণ মেলা। এদিকে কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে চলছে 3 দিনের উৎসব। উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান সহ রবীন্দ্র গবেষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় পরবর্তী শুনানি 12 মে। দুপুরে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই দিন ধার্য করেন। সাক্ষ্য গ্রহণ শেষে দুপুরে মামলার সকল আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে সাক্ষীদের দেয়া অভিযোগের শুনানি হলে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। তবে তাদের স্বপক্ষে কোনো দলিল বা সাক্ষী না থাকায় 12 মে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছে আদালত। এই মামলায় 37 জনের সাক্ষ্য নেওয়া হচ্ছে। 6 মার্চ মাগুরা সদরের নিজ নান্দুলিয়া গ্রামের আসিয়া বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গেলে ধর্ষণ শেষে হত্যা চেষ্টার শিকার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। সোলার প্যানেলের মাধ্যমে মোটর চালিয়ে হাজারো কৃষককে সেচ সুবিধা দিচ্ছেন ঠাকুরগাঁওয়ের সলেমান আলী। একর প্রতি 3 থেকে 4 হাজার টাকা খরচ বাঁচিয়ে কৃষকের কাছে বেশ জনপ্রিয় তিনি। তার এই প্রযুক্তি সবার মাঝে ছড়িয়ে দিতে চায় কৃষি বিভাগ। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদাবক্স ডাবলুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানি গ্রামের বাইসাইকেল মেকার এখন কৃষকের গর্বের সোলেমান ভাই। সোলার প্যানেলের মাধ্যমে সেচ দিয়ে কৃষকের খরচ বাঁচিয়ে দেন তিনি। সাইকেল মিস্ত্রির কাজ ছেড়ে 2014 সালে ব্যাটারিবিহীন 300 ওয়াটের সোলার পাওয়ার তৈরি করেন সোলেমান। ভাবেন এলাকার অবহেলিত কৃষকের কথা। এরপর বিগত 1 যুগ ধরে এ প্রযুক্তির মাধ্যমে কৃষককে সেচ সুবিধা দিয়ে আসছেন তিনি। এই প্রযুক্তিতে নেই কোনো শব্দ দূষণ কিংবা জ্বালানির ঝামেলা। সোলেমানের সোলার পাম্পের মাধ্যমে সেচ দিতে কৃষকের একর প্রতি খরচ হয় 6,000 টাকা, যেখানে শ্যালো পাম্পের খরচ একর প্রতি প্রায় 10,000 টাকা। 1 বিঘা মাটিতে আমাদের 1 ঘন্টা পানি লাগে আর কি। সূর্যের তাপ থাকলে প্রচুর পরিমাণ পানির চাপ থাকে। সলেমান ভাই এদিক দিয়ে আমাদের খুব উপকার করছে আর কি। সেরো মেশিনে আর পাম্পের পানি কারেন্ট থাকে না, আর খরচও বেশি হয় আমাদের। সোলারে আমাদের খুব খরচ কম, এতে আমরা খুবই উপকৃত হয়েছি 700-800 কৃষক। কৃষককে আরও বেশি সুবিধা দেওয়ার ভাবনা সোলেমানের। সহযোগিতা পেলে সোলার প্যানেলের মাধ্যমে সেচ সুবিধা ছড়িয়ে দিতে চান সব কৃষকের মাঝে। আমার সোলারে সেচ দিতে আপনার একর প্রতি 6,000 টাকা এবং সেলো মেশিনে সেচ দিতে একর প্রতি 10,000 টাকা। আর একর প্রতি তেল ডিজেল লাগবে 80 লিটার, ওই জন্য ওটার রেট বেশি এবং শব্দ দূষণ আবার ধোঁয়া। আর আমার সোলারে নিলে শব্দ দূষণ থেকে মুক্ত পাবে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন সোলেমানের এই প্রযুক্তি কৃষককে অন্যের প্রতি নির্ভরশীলতা কমায়। তাকে সহযোগিতা দেবে কৃষি বিভাগ। যখন তার প্রয়োজন হচ্ছে তখনই সে জমিতে সেচ দিতে পারতেছে। এর ফলে দেখা যাবে যে কৃষকের অন্যের প্রতি নির্ভরশীলতাটা যেমন কমবে, ঠিক সেইভাবে
সে সময় মতো জমিতে সেচ দেওয়ার কারণে তার উৎপাদনও বাড়বে। তার এই প্রযুক্তিটা যাতে সহজে অন্য কৃষকের মাঝে সম্প্রসারণ করা যায় সেই দিকে আমরা খেয়াল রাখব। সোলার প্রযুক্তি ছড়িয়ে পড়লে বিদ্যুৎ ও ডিজেলের নির্ভরতা কমবে বলে মনে করেন ঠাকুরগাঁওয়ের সোলেমান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মেহেরপুরের গাংনীতে জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুর নিহত হয়েছেন। উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। নিহত ইলিয়াস হোসেন গাড়াবাড়িয়া স্কুল পাড়ার বাসিন্দা। স্থানীয়রা জানায় ঘাতক সবুজ একই উপজেলার 16 টাকা গ্রামের সাবেক ইউপি সদস্য ময়নাল মেম্বারের ছেলে। পারিবারিক কলহের জেলে সকালে ইলিয়াস হোসেনের বাড়িতে যায় সবুজ। কথা কাটাকাটির এক পর্যায়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ সময় ঠেকাতে গেলে ভাতিজাকেও আঘাত করে। ঘটনার পরপরই স্থানীয়রা সবুজকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। স্বজনেরা জানিয়েছেন সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারির বাবা আলহাজ আব্দুল মৌসা ওরিয়া আনসারির নামাজে জানাজা হয়েছে। সকাল 7:25 ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন আব্দুল মৌসা ওয়ারি আনসারি। তার বয়স হয়েছিল 85 বছর। ঢাকায় জানাজা শেষে বেলা 2:45 তার মরদেহ হেলিকপ্টার যোগে সিলেটে নেওয়া হয়। পরে শাহী ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে মানিক পীর রহমতুল্লাহ আলাইহির মাজার কবরস্থানে তাকে দাফন করা হয়। দলের নেতাকর্মী ছাড়াও এতে অংশ নেন স্থানীয় অনেকে। সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া মরহুম আব্দুল মোসাওয়ারির আনসারির বাল্যকালে সৌদি আরবে প্রাইমারি শিক্ষা সম্পন্ন করে পরবর্তীতে বোম্বেতে উচ্চশিক্ষা অর্জন করেন। বাল্যকালের একটি বড় সময়ে তিনি তার পিতা সিলেট অঞ্চলের পীরে কামাল ফজল আনসারির সঙ্গে সৌদি আরবে কাটান। কর্মজীবনে তিনি দেশি বিদেশি সংস্থা সহ সৌদি হজ মন্ত্রণালয়ের অধীনে সরকারি হজ কার্যক্রমে যুক্ত ছিলেন। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। দুপুরে জয়পুরহাটে শহরের একটি কমিউনিটি সেন্টারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএসসি ফিশারিজ অনুষদের 2019-20 সেশনের প্রথম ইন্টার্নশিপ কার্যক্রম শুরু হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলরুমে কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর এ.কে. ফজলুল হক ভূঁইয়া। টেকসই প্রবৃদ্ধির জন্য উন্নত মানের সবজির প্রচার ও সম্পদের সুষম ব্যবহার বিষয়ক কর্মশালা হয়েছে ফরিদপুরে। সকালে শহরের আলীপুরে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। কম্বাইন্ড হারভেস্টরের মাধ্যমে সমলয় প্রকল্পের ধান কর্তন শুরু হয়েছে ঝিনাইদহে। সকালে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। নিরাপদ আম ও লিচু আহরণ সংরক্ষণ এবং বাজারজাতকরণ সংক্রান্ত প্রস্তুতির সভা করা হয়েছে নাটোরে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন। অ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়েছে রংপুরে। সকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক রবিউল ফয়সাল। মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সকালে র্যালি হয়েছে সাতক্ষীরায়। পরে একই স্থানে গিয়ে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সহ অন্যরা। মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে ঠাকুরগাঁয়ে। দুপুরে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সর্দার মোস্তফা শাহিন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। লাহোর সহ 9টি শহরে ভারতের ড্রোন হামলা। পাকিস্তানি গোলাবর্ষণে এক সেনা সহ 13 ভারতীয় নিহত। সংঘাতে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাবের শঙ্কা বিশ্লেষকদের। হত্যা মামলা মাথায় নিয়ে চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পালাতে দেওয়ার অভিযোগ তুলে সরকারের সমালোচনা সার্জিসের। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা। একই পরিবারের 3 জন সহ 5 জন নিহত। বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি হিসেবে দেখতে চায় সরকার। চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে $3 বিলিয়ন বিদেশি বিনিয়োগের আশা বিডা চেয়ারম্যানের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ
সন্ধ্যা 4:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।